উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান, দ্বাদশ শ্রেণী, চতুর্থ সেমিস্টার, পঞ্চম অধ্যায়, সমকালীন সামাজিক আন্দোলনসমূহ। আজকের বিষয় চিপকো আন্দোলনের বৈশিষ্ট্য ও প্রকৃতি। প্রশ্ন: চিপকো আন্দোলনের বৈশিষ্ট্য ও প্রকৃতি আলোচনা করো। উত্তর: ভূমিকা। চিপকো আন্দোলন হল 1973 সালে উত্তরাখণ্ডের অর্থাৎ তৎকালীন উত্তরপ্রদেশের গড়ওয়াল অঞ্চলে, মানে চামোলি, গোপেশ্বর, উত্তরকাশী প্রভৃতি অঞ্চলে উন্নয়নমূলক প্রকল্প ও পরিবেশ সংরক্ষণের মধ্যকার দ্বন্দ্ব থেকে উদ্ভূত এক নাগরিক বা সামাজিক আন্দোলন, যা নির্বিচারে বাণিজ্যিক স্বার্থে গাছ কাটা ও স্থানীয় বনজ সম্পদের বাণিজ্যিক শোষণের ফলে পাহাড়ি অঞ্চলের মানুষের জীবন জীবিকা ও পরিবেশের ভারসাম্য বিপন্ন হওয়ার প্রতিক্রিয়া হিসেবে স্থানীয় অর্থাৎ গড়ওয়াল ও কুমায়ুন অঞ্চলের পাহাড়িয়া জনগোষ্ঠীর অধিবাসীসমূহ, বিশেষ করে নারী সম্প্রদায়ের সহযোগিতায় সুন্দরলাল বহুগুণা, চণ্ডীপ্রসাদ ভট্ট, গৌরা দেবী, সুদেশা দেবী, সরলা বেহেন, মীরা বেহেন, ঘনশ্যাম রাতুরি প্রমুখ নেতৃবৃন্দের দ্বারা পরিচালিত এক গণভিত্তিক, অংশগ্রহণমূলক, স্বতঃস্ফূর্ত ও অহিংস প্রতিবাদ, যার লক্ষ্য ছিল স্থানীয় সম্প্রদায়ের বনকেন্দ্রিক জীবন ও জীবিকার অধিকার প্রতিষ্ঠা এবং পরিবেশ সংরক্ষণ ও প্রাকৃতিক সম্পদের স্থিতিশীল ব্যবস্থাপনা। চিপকো শব্দটি একটি হিন্দি শব্দ, যার অর্থ হলো আলিঙ্গন করা। গাছকে আলিঙ্গন করে বা জড়িয়ে ধরে রক্ষা করার প্রতীকী অর্থেই এই নামকরণ। অর্থাৎ আমরা ভূমিকার মাধ্যমেই চিপকো আন্দোলনের প্রায় প্রত্যেকটা বৈশিষ্ট্যকে সংক্ষেপে তুলে ধরেছি। পরবর্তী পয়েন্টে আরও বিস্তারিতভাবে এই বৈশিষ্ট্যগুলোই, যেগুলো ভূমিকার মধ্যে দেখা যাচ্ছে, সেই বৈশিষ্ট্যগুলোকেই আলোচনা করা হয়েছে। বৈশিষ্ট্য: চিপকো আন্দোলন ছিল একটি ব্যতিক্রমধর্মী ও বহুমাত্রিক পরিবেশ আন্দোলন। বিশিষ্ট পরিবেশবিদ, তাত্ত্বিক ও সমাজবিজ্ঞানীগণের মতানুসারে এই আন্দোলনের কিছু বৈশিষ্ট্য হল: 1. উন্নয়নমূলক কার্যক্রম ও পরিবেশ সংরক্ষণের স্বার্থের পারস্পরিক টানাপোড়েন থেকে সৃষ্ট। আমরা ভূমিকা পড়ার সময় পড়েছি যে এটি ছিল উন্নয়নমূলক প্রকল্প ও পরিবেশ সংরক্ষণের মধ্যকার দ্বন্দ্ব থেকে উদ্ভূত একটি আন্দোলন। চিপকো আন্দোলনের পটভূমি ছিল পরিবেশ ধ্বংস ও উন্নয়নের নামে প্রান্তিক জনগণের অধিকার হরণের বিরুদ্ধে একটি স্বতঃস্ফূর্ত, নৈতিক ও গণভিত্তিক প্রতিক্রিয়া। চিপকো আন্দোলনের পটভূমি ছিল পরিবেশ ধ্বংস ও উন্নয়নের নামে প্রান্তিক জনগণের অধিকার হরণের বিরুদ্ধে একটি স্বতঃস্ফূর্ত, নৈতিক ও গণভিত্তিক প্রতিক্রিয়া। এটি কেবল বনরক্ষার আন্দোলন নয়, বরং উন্নয়ন বনাম পরিবেশ, অস্থায়ী কিন্তু চিত্তাকর্ষক প্রকল্প বনাম দীর্ঘস্থায়ী ও এলাকাভিত্তিক পরিকল্পনা, এবং সর্বোপরি প্রাকৃতিক সম্পদের ব্যবহার বনাম অপব্যবহার বা নিয়ন্ত্রণ বনাম শোষণের প্রশ্নে ভারতের উন্নয়ন নীতির সমালোচনার এবং উন্নয়নের বিকল্প দৃষ্টিভঙ্গির প্রতিফলন, যা প্রকৃতি মানুষের সহাবস্থানমূলক সম্পর্ক পুনর্নির্মাণের একটি নৈতিক দর্শনগত দিক উন্মোচন করে। অর্থাৎ এই চিপকো আন্দোলন ছিল দু ধরনের মতবাদের টানাপোড়েন থেকে সৃষ্ট একটা ভারসাম্যমূলক আন্দোলন, ভারসাম্য গঠনকারী আন্দোলন। একদিকে সরকারের মতামত অনুসারে কোনো অংশের বা দেশের যে কোনো স্থানের উন্নয়ন প্রয়োজন, আর সেই উন্নয়ন বা আধুনিকীকরণ করার জন্য প্রাকৃতিক সম্পদকে কিছুটা ক্ষতিগ্রস্ত তো করতে হতেই পারে। উন্নয়ন বলতে মূলত সরকারি তরফে বোঝা হয়েছে কর্মসংস্থান এবং ওই স্থানের যোগাযোগ এবং যাতায়াত ব্যবস্থার উন্নয়নকে। এই ধরনের উন্নয়ন পরিকল্পনাগুলো করতে গেলে প্রাকৃতিক সম্পদকে কিছুটা ক্ষতিগ্রস্ত করতে হতেই পারে।
যেমন কোনো জায়গায় যদি রাস্তা তৈরি করা হয়, তাহলে সেই অঞ্চলের কিছু গাছপালা কাটতে হতে পারে বা কিছু পুকুর বা খাল বিল ভরাট করতে হতে পারে। ঠিক সেরকমই চিপকো আন্দোলন যখন হয়েছিল, তখন ওই অঞ্চলের মানুষের কর্মসংস্থান করিয়ে দেওয়ার জন্য সরকার ওই অঞ্চলের স্থানীয় বনভূমির গাছ কাটার বরাদ বা কন্ট্রাক্ট বা লাইসেন্স কিছু বেসরকারি সংস্থাকে দেয়, যারা বাণিজ্যিক উদ্দেশ্যে গাছ কাটে। যদি এরকম কোনো সংস্থাকে গাছ কাটার লাইসেন্স দেওয়া হয়, তাহলে সেই সংস্থা যখন স্থানীয় জায়গায় গাছ কাটবে, তখন স্থানীয় মানুষদের দ্বারাই গাছগুলো কাটা হবে এবং তার ফলে স্থানীয় মানুষদের কিছু কর্মসংস্থান হবে। এই ধরনের বাণিজ্যিক সংস্থা সাধারণত মজুরি ভালো মাত্রায় দেয় বা বেশি টাকা দিয়েই কাজ করায়। ফলে ওই অঞ্চলের মানুষের যেমন কর্মসংস্থান হবে, তেমনি হাতে বেশ অর্থাগম হবে, বেশ টাকাও থাকবে হাতে, এবং সেই টাকার মাধ্যমে তারা ওই অঞ্চলের উন্নতি ঘটাবে। যেমন নিজেদের বাড়িঘর ধরো পাকা করবে, বা বাজারের যে অর্থের চলাচল সেটাকে আরও বেশি সুগম করা হবে। বেশি জিনিস, যেহেতু তাদের হাতে টাকা আসছে, তাই তারা বেশি জিনিস কিনবে, সেই অঞ্চলের মার্কেটটা ডেভেলপড হবে। এইভাবে সরকার উন্নয়ন আনতে চেয়েছিল ওই অঞ্চলে। কিন্তু এখানে পরিবেশবাদীদের কথা হচ্ছে বা স্থানীয় লোকেদের কথা হচ্ছে যে ঠিক আছে, গাছ কাটার জন্য ওই কোম্পানি কিছুদিনের জন্য কিছু লোককে কাজ দিল, তাদের হাতে টাকা এলো, ওই অঞ্চলের সাময়িক উন্নতি হলো। কিন্তু তারপর কি? একটা সময় এইভাবে নির্বিচারে কোম্পানির দ্বারা গাছ কাটার ফলে ওই অঞ্চলের বনভূমিটা ফাঁকা হয়ে যাবে। ফলে তাদের আর গাছ কাটার লোকও লাগবে না, আর ওই লাইসেন্স যবে শেষ হবে, ধরো লাইসেন্সের যে মেয়াদটা আছে, সেই মেয়াদ যতদিনে শেষ হবে ততদিনের মধ্যেই তারা চেষ্টা করবে বেশির থেকে বেশি গাছ কেটে নেওয়ার, কারণ তাদের হাতে ওইটুকু টাইমেরই টাকা তারা দিয়েছে, এবং যে টাকাটা তারা দিয়েছে তার 10 গুণ 20 গুণ বেশি ইনকাম তারা ওই অঞ্চল থেকে করতে চাইবে। তার জন্য তারা কি করবে, ওই অঞ্চলের সব গাছ যত তাড়াতাড়ি সম্ভব কাটিয়ে ফেলবে। হয়তো স্থানীয় মানুষদের কাজ দিয়েই কাটাবে, কিন্তু এর ফলে ওই যে টাইম পিরিয়ডটা আছে, যেটুকুর মধ্যে তাকে লাইসেন্স দেওয়া হয়েছে, তর্কের খাতিরে ধরে নেওয়া গেল 5 বছর, এখানে একটা অনুমান করে নিলাম যে ধরো 5 বছরের জন্য লাইসেন্স দেওয়া আছে, 5 বছরের মধ্যে ওই জায়গার বনভূমিটা পুরো ফাঁকা হয়ে যাবে। এই 5 বছরের পরে ওই লোকগুলো যারা গাছ কাটছিল, যাদের হাতে বেশি টাকা এসেছিল, তারা কি কাজ করবে? তাদের কোনো কাজের জায়গাই রইল না। কারণ এতদিন পর্যন্ত ওই অঞ্চলের স্থানীয় অধিবাসীরা মূলত গাছের ভিত্তিতেই জীবিকা অর্জন করত। কিভাবে? তারা গাছের কাঠ বিক্রি করত অনেক ক্ষেত্রে, বা সেই কাঠকে জ্বালানি হিসেবে ব্যবহার করত। তারা বিভিন্ন গাছের রস, যেমন রেসিন থেকে তারপিন তেল তৈরি করত। তারা বিভিন্ন ফুল থেকে, যেমন রজনীগন্ধা থেকে তেল তৈরি করত। এছাড়াও তারা শুধু জ্বালানির কাজেই নয়, বরং কাঠ বা বেশ কিছু সামগ্রী, যেমন নারকেল গাছের যদি তুমি ধরো পাতাগুলো বা তাল গাছের পাতা, এই ধরনের জিনিসপত্র দিয়ে তারা অনেক সময় ঝাঁটা, ঝাড়ু এইগুলো তৈরি করত, বা নিজেদের ঘরবাড়ির সামগ্রী তৈরি করত এবং ঘরবাড়ি তৈরির সামগ্রী তৈরি করত, যেমন জানলার কাঠ বা যে মাচাটার ওপর বাড়িটা হবে সেই মাচাটা তৈরি করা। এই ধরনের বিভিন্ন ধরনের কাজ তারা ওই বনভূমির থেকেই করত। কিন্তু একবারে যদি বন কেটে সাফ করে দেওয়া হয়, তাহলে সেই কাজগুলো আর হবে না। মানে একদিকে যেমন তাদের কাছে কোনো কর্মসংস্থান থাকবে না, ঠিক তেমনি দৈনন্দিন জীবনে চলাফেরার মতো জিনিসপত্র, যেমন বাড়ি তৈরির সামগ্রী বা ছোটোখাটো নিজেদের ঘর চালানোর জিনিসপত্র, সেগুলোও তারা পাবে না। তাই সাময়িকভাবে এটা মনে হলেও যে গাছ কাটার ফলে স্থানীয় লোকেদের কর্মসংস্থান হচ্ছে, তাদের হাতে পয়সা আসছে, বাস্তবে দীর্ঘমেয়াদে গিয়ে তাদের কাছে কর্মসংস্থানের কোনো রাস্তাই থাকবে না, তাদের জীবন জীবিকা দুটোই একই সাথে ব্যাহত হবে। এই দু ধরনের মতামত, অর্থাৎ সাময়িক উন্নয়ন নাকি স্থিতিশীল উন্নয়ন, এই দুটো বিপরীতধর্মী মতামতের
টানাপোড়েন থেকেই এই আন্দোলনের সৃষ্টি হয়েছিল। কারণ সরকার ছিল সাময়িক উন্নয়নের পক্ষে, আর ওখানকার অধিবাসীরা তথা কিছু বড় বড় পরিবেশবিদরা ছিল স্থিতিশীল উন্নয়নের পক্ষে। তারা চেয়েছিল ওই গাছ বা বনকে ব্যবহার করে যেন চিরকালীন এই অঞ্চলের মানুষের উন্নতি হতে থাকে এবং কর্মসংস্থান হতে থাকে, তার ব্যবস্থা করার সরকার কোনো পরিকল্পনা নেই। সেই ধরনের পরিকল্পনা বলতে সাধারণত বোঝানো হয় কোনো কুটির শিল্পের পরিকল্পনা বা ছোট ছোট স্থানভিত্তিক শিল্পের পরিকল্পনা। এই ধরনের পরিকল্পনার কথা তারা সরকারকে বোঝাতে চেয়েছিল, যেটা সরকার বুঝতে পারছিল না। এই ধরনের দু ধরনের মতামতের টানাপোড়েন থেকেই এই চিপকো আন্দোলনের সৃষ্টি হয়। এই আন্দোলনের পটভূমিই ছিল পরিবেশ ধ্বংস আর উন্নয়নের নামে প্রান্তিক জনগণের অধিকার হরণের বিরুদ্ধে একটি স্বতঃস্ফূর্ত নৈতিক ও গণভিত্তিক প্রতিক্রিয়া। অর্থাৎ এই আন্দোলন শুধুমাত্র ওই অঞ্চলের মানুষদের জীবিকা বা জীবন রক্ষা করার কথাই বলছিল না, তার সঙ্গে তাদের একটা মতামত ছিল যে স্থানীয় অঞ্চলটা স্থানীয় লোকেদেরই অধিকারে থাকা উচিত। এটা তাদের স্থানীয় অঞ্চলের ওপর স্থানীয় লোকেদের জন্মগত অধিকার রয়েছে, যেটা আমরা স্বাধীনতার লড়াইয়ের সময়ও জেনেছি যে আমাদের দেশ বা আমরা যেখানে বাস করি সেই চিরাচরিতভাবে বাস করি সেই বাসভূমির সমস্ত কিছুর ওপর আমাদের অধিকার, বহিরাগত কারোর অধিকার নেই। এই অধিকার প্রতিষ্ঠার জন্য এই আন্দোলনটা হয়েছিল। তাই এটি কেবল বনরক্ষার আন্দোলন নয়, বরং উন্নয়ন বনাম পরিবেশ, অর্থাৎ উন্নয়ন করব বা সাময়িক উন্নয়ন করব না পরিবেশের স্থিতিশীলতা রক্ষা করব, তার অস্থায়ী কিন্তু চিত্তাকর্ষক প্রকল্প বনাম দীর্ঘস্থায়ী ও এলাকাভিত্তিক পরিকল্পনা। অর্থাৎ যেটা এক্ষুনি বললাম যে সাময়িকভাবে বেশি উপার্জন করা যাচ্ছে এরকম প্রকল্প মানুষের জন্য হাজির করব, নাকি দীর্ঘস্থায়ী এবং স্থানভিত্তিক কোন স্থানে কোন ধরনের পরিকল্পনা নিলে দীর্ঘস্থায়ী সুবিধা পাওয়া যাবে সেরকম পরিকল্পনা করব তার। এবং সর্বোপরি প্রাকৃতিক সম্পদের ব্যবহার বনাম অপব্যবহার বা নিয়ন্ত্রণ বনাম শোষণ এর প্রশ্নে ভারতের উন্নয়ন নীতির সমালোচনার এবং উন্নয়নের বিকল্প দৃষ্টিভঙ্গির প্রতিফলন। অর্থাৎ আমরা প্রাকৃতিক সম্পদকে কতটা ব্যবহার করতে পারি। আমরা অবশ্যই প্রকৃতি নির্ভর, প্রত্যেকেই প্রকৃতি নির্ভর, আমরা খাচ্ছি পড়ছি সব কিছুই প্রকৃতির দয়ায়, কিন্তু এই প্রাকৃতিক সম্পদকে আমরা কতটা ব্যবহার করতে পারি বা কতটা লিমিট ছাড়িয়ে গেলে সেটা প্রাকৃতিক সম্পদের অপব্যবহার বা শোষণ হয়, বা এই প্রাকৃতিক সম্পদকে আমরা নিয়ন্ত্রণ করব কিভাবে, সেই প্রশ্নেই ভারত সরকারের উন্নয়ন নীতির সমালোচনা করে এই আন্দোলনের উদ্ভব ঘটেছিল। শুধু তাই নয়, এই আন্দোলন শুধু সমালোচনার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেনি, বরং উন্নয়নের বিকল্প দৃষ্টিভঙ্গিরও প্রতিফলন ঘটিয়েছিল। যেটা আমি বললাম যে স্থানীয় এলাকা ভিত্তিক ছোট ছোট কুটির শিল্প করলে বা বনকে তাদেরই উপযোগী হিসেবে তৈরি করার মতো পরিকল্পনা নেওয়া হলে, মানে একদিকে যেমন গাছ কাটা হচ্ছে অন্যদিকে বৃক্ষরোপণের পরিকল্পনা ওই বনের মধ্যেই, তার সঙ্গে কিছু 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 ছোটোখাটো কুটির শিল্প তৈরি করা যার মাধ্যমে বাণিজ্যিক হারে ব্যাপকভাবে বন শোষণ করা হবে না, জাস্ট ওইটুকু অঞ্চলের মানুষের যেটুকুর পয়সার প্রয়োজন সেইটুকু হিসাবে ছোট ছোট শিল্প তৈরি করা বা ছোট ছোট কুটির শিল্প তৈরি করা, যেরকম কোনো তেল তৈরি, ফুল বা ফলমূল থেকে কোনো ওষুধ তৈরি, এই রকম ছোটোখাটো কারখানা বা শিল্প তৈরি, কুটির শিল্প তৈরির মাধ্যমে উন্নয়ন ঘটানোর কথাও সরকারের সামনে এনেছিল এই আন্দোলন, যা প্রকৃতি ও মানুষের সহাবস্থানমূলক সম্পর্ক পুনর্নির্মাণের একটি নৈতিক দর্শনগত দিক উন্মোচন করে। অর্থাৎ যেটা আমরা বললাম যে আমাদের এই প্রকৃতির দয়াতেই বাঁচতে হবে, কিন্তু এই প্রকৃতির দয়ায় বাঁচবো বলে প্রকৃতিকে আমরা শোষণ করতে পারবো না। প্রকৃতি এবং মানুষ উভয়কে একসাথে
সুন্দরভাবে বাঁচতে হবে, সেই সহাবস্থানমূলক সম্পর্ক যে আছে মানুষ আর প্রকৃতির মধ্যে, সেটাকে আবার নির্মাণ করার, এখানে আবার নির্মাণ করার কথা বলা হয়েছে কারণ ব্রিটিশ আমল থেকেই এই স্থানীয় মানুষদের বন সম্পদের ওপর অধিকারকে খর্ব করার চেষ্টা করা হয়েছিল। তাই অনেকাংশে ব্রিটিশরা এই অধিকার খর্বও করেছিল। ব্রিটিশ কোম্পানিগুলো বনকে নিজেদের ইচ্ছামতো এবং নিজেদের সম্পদ রূপে ব্যবহার করত এবং স্থানীয় লোকেদের বনের ওপর অধিকারকে তারা মানত না। সেই সময় থেকেই সম্পর্কটা ভাঙতে শুরু করেছিল। বন এবং স্থানীয় লোকেদের যে চিরাচরিত সম্পর্ক, সেটা ভাঙতে শুরু করেছিল। সেই বন এবং মানুষের সহাবস্থানমূলক চিরাচরিত সম্পর্কটাকে আবার নির্মাণ করার একটা নৈতিক দর্শনগত দিক উন্মোচন করেছিল এই চিপকো আন্দোলন। 2. নৈতিক ও শান্তিপূর্ণ পদ্ধতিতে পরিচালিত প্রতীকী ও সৃজনশীল গণ আন্দোলন। এই আন্দোলনটা ছিল সম্পূর্ণ নৈতিকভাবে পরিচালিত এবং সম্পূর্ণ শান্তিপূর্ণ আন্দোলন, অহিংস পদ্ধতিতে পরিচালিত আন্দোলন। শুধু তাই নয়, এই আন্দোলনের ধরন ছিল প্রতীকী, অর্থাৎ দৃষ্টান্তমূলক এবং অভিনব, ও সৃজনশীল, অর্থাৎ এমন নতুন পদ্ধতিতে যা আগে কখনো হয়নি, এবং এটি ছিল একটি গণ আন্দোলন। নৈতিক ও শান্তিপূর্ণ পদ্ধতিতে পরিচালিত প্রতীকী ও সৃজনশীল গণ আন্দোলন। গান্ধীজির সত্যাগ্রহ ও সর্বোদয়ের আদর্শে অনুপ্রাণিত সুন্দরলাল বহুগুণা প্রমুখের নেতৃত্বাধীন চিপকো আন্দোলনের মূল কৌশল ছিল এক, সংগঠিত জনগোষ্ঠীর গাছকে আলিঙ্গন করে বা আন্দোলনকারীরা গাছকে জড়িয়ে ধরে দাঁড়াতেন, এর মাধ্যমে, বা মানব শৃঙ্খল তৈরি করে, অর্থাৎ আন্দোলনকারীরা গাছের চারপাশে বৃত্তাকারে দাঁড়াতেন। এইভাবে বৃক্ষ নিধন রোধ করার মতো অভিনব অহিংস প্রতীকী প্রতিবাদ। অর্থাৎ এই আন্দোলনের যে মূল নেতৃবৃন্দ ছিলেন তাদের মধ্যে অনেকেই, বিশেষত সুন্দরলাল বহুগুণা, ছিলেন গান্ধীজির আদর্শে অনুপ্রাণিত। গান্ধীজির সত্যাগ্রহ আন্দোলনের মূল কথাই ছিল অহিংস আন্দোলন, প্রতীকী আন্দোলন, এবং সর্বোদয়ের মূল কথা ছিল সমাজের প্রত্যেকটা গোষ্ঠীর উন্নয়ন। কোনো এক অংশের উন্নয়ন অন্য অংশের অধিকার খর্ব করে হবে না, এটাই ছিল সর্বোদয়ের মূল আদর্শ। এই আদর্শের ভিত্তিতেই মূলত চিপকো আন্দোলনটা পরিচালিত হয়েছিল, যার মূল কৌশল ছিল, প্রথম কৌশল ছিল গাছকে জড়িয়ে ধরে আন্দোলনকারীরা দাঁড়াতেন, তাতে যারা গাছ কাটতে আসছে তারা কুঠারের আঘাত করতে পারত না, কারণ তাহলে মানুষের গায়ে লাগতে পারে, বা মানব শৃঙ্খল তৈরি করতেন গাছের চারপাশে, সেই একই কারণে। এইভাবে তারা গাছ কাটা আটকেছিলেন। এটা একটা অভিনব পদ্ধতি ছিল, যেই অভিনব পদ্ধতিটা আগে কোনো সময় ফলো করা হয়নি, যদিও এর আগেও একবার ফলো করা হয়েছে রাজস্থানে, সে নিয়ে পরে আলোচনা করব। মূলত ব্যাপক অর্থে লোকের দৃষ্টি আকর্ষণ করতে পারে এরকম কোনো আন্দোলনে এই পদ্ধতিটা ফলো করা হয়নি। তাই এটা ছিল অহিংস ও প্রতীকী প্রতিবাদ, যা পরবর্তীকালের আপিক্য আন্দোলন এবং অনেক আন্দোলন সহ আরও অনেক আন্দোলনে, এমনকি বিশ্বের বেশ কিছু আন্দোলনেও ফলো করা হয়েছিল। দ্বিতীয় পদ্ধতি ছিল রাখি বন্ধন উৎসবে পবিত্র সুতো গাছের গায়ে বেঁধে দিয়ে গাছগুলিকে প্রতীকী ভাই হিসেবে রক্ষা করার অঙ্গীকার করার মতো সংবেদনশীল ও পরিবেশ নৈতিক পদক্ষেপ। আমরা জানি ভাই বোনের সম্পর্কটা আমাদের কাছে একটা সংবেদনশীল বা ইমোশনাল সম্পর্ক। সেই হিউম্যান ইমোশনকে কাজে লাগিয়ে তারা গাছকে ভাই মনে করে গাছের গুঁড়িতে সুতো বেঁধে দিয়েছিল। এর ফলে একটা ইমোশনাল সম্পর্ক গাছ এবং মানুষের মধ্যে তৈরি হয়, যেটা বাকি লোকেদের এই আন্দোলনকে সমর্থন করতে অনুপ্রেরণা যোগায়।
তৃতীয় পদ্ধতি ছিল স্থানীয় উদ্যোগে বিকল্প জীবিকা সৃষ্টির মতো গান্ধীবাদী আত্মনির্ভরতা ও বিকেন্দ্রীকরণের ভাবনার প্রতিফলন। গান্ধীজি উন্নয়নকে একটা অন্য দৃষ্টিভঙ্গিতে দেখেছিলেন। গান্ধীজি কোনো সময় সেন্ট্রালাইজড বা কেন্দ্রীভূত উন্নয়নের কথা বলতেন না, যেখানে একটা সরকার বা একটা সংস্থা সমগ্র দেশের উন্নয়ন ঘটাবে, সেরকম উন্নয়ন তিনি চাইতেন না। তার মতে স্থানীয় অঞ্চলে সেই অঞ্চলের মতো করে সেই অঞ্চলের উপযোগী উন্নয়নকে আনতে হবে, আর তার জন্য তিনি স্থানীয় অঞ্চলের আত্মনির্ভরতা এবং বিকেন্দ্রীকরণ অর্থাৎ উন্নয়নের স্ট্র্যাটেজি নিচ থেকে ওপর পর্যন্ত বা স্থানভিত্তিকভাবে ডিসাইডেড হওয়ার বা সিদ্ধান্ত গ্রহণ, উন্নয়নের যে কৌশল, সেই কৌশল কীরকম হবে তার সিদ্ধান্ত গ্রহণ করার অধিকার তিনি প্রতিটা স্থানকে দিতে চাইতেন। প্রতিটা স্থান সেই অঞ্চলের উপযোগী উন্নয়ন কৌশল গঠন করবে, এটাই ছিল গান্ধীবাদী ভাবনার মূল আদর্শ। তাই এই আন্দোলন যেহেতু মূলত গান্ধী চেতনার ওপর ভিত্তি করে গঠিত হয়েছিল, তার জন্য এই আন্দোলনের মূল উদ্দেশ্যই ছিল স্থানীয় উদ্যোগে বিকল্প জীবিকা সৃষ্টি। এরকম বেশ কিছু বিকল্প জীবিকা তারা সৃষ্টিও করেছিলেন, যেমন রজনীগন্ধা থেকে তেল তৈরি করা, এই ধরনের কিছু ছোটোখাটো কুটির শিল্প ভিত্তিক আত্মনির্ভরতার এবং উন্নয়নের বিকেন্দ্রীকরণের ভাবনার প্রতিফলন তারা ঘটিয়েছিলেন। আত্মনির্ভরতামূলক প্রকল্প বা উন্নয়নকে বিকেন্দ্রীকরণ করার মতো প্রকল্প তারা গঠন করেছিলেন এর মাধ্যমে। পরবর্তী পয়েন্ট হলো লোক সংস্কৃতির ব্যবহারের অর্থাৎ গীতা পাঠ, পুজো ইত্যাদির মাধ্যমে সাংস্কৃতিক ও আধ্যাত্মিক মূল্যবোধকে কাজে লাগিয়ে স্থানীয় সংস্কৃতি ও বিশ্বাসে দেবতুল্য পবিত্র প্রকৃতি ও বন সংরক্ষণের প্রতি গণসমর্থন বৃদ্ধি করা। আমরা এর আগেও আলোচনা করেছি যে রাখি বন্ধন উৎসবে গাছের গায়ে রাখি বেঁধে তারা মানুষকে ইমোশনালি নিজেদের সঙ্গে বাঁধতে চাইতো বা মানুষের ইমোশনাল সাপোর্ট পেতে চাইতো। এটাও ইমোশনাল সাপোর্ট পাওয়ারই একটা আলাদা ধরন। স্থানীয় লোকজন এবং ভারতবর্ষের প্রতিটা অঞ্চলের লোকই প্রায় বন বা গাছকে ভগবানের মতো মনে করে এবং সেই গাছের তারা পুজো করে। তাই এই ধরনের গাছের সঙ্গে মানুষের একটা সাংস্কৃতিক ও আধ্যাত্মিক যোগসূত্র রয়েছে। সেই যোগসূত্রকে কাজে লাগিয়েই তারা গীতা পাঠ, পুজো ইত্যাদি লোক সংস্কৃতির বা ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে, ইত্যাদি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে গাছের সঙ্গে মানুষের সম্পর্ককে আরও গভীর করার চেষ্টা করতেন এবং এই আন্দোলনের প্রতি গণসমর্থন বৃদ্ধির চেষ্টা করতেন। এছাড়াও সঙ্গীত, মূলত লোকসঙ্গীত, কবিতা, পদযাত্রা, অনশন, সমাজ সংস্কার, মানে যা গান্ধীবাদী আন্দোলনগুলোর কৌশল ছিল, সেই সমস্ত কৌশলের মাধ্যমে তারা জনসচেতনতা বৃদ্ধি করতে চাইতেন। এই পদ্ধতিগুলো ছিল আপেক্ষ আন্দোলন সহ অন্যান্য বহু আন্দোলনের পথপ্রদর্শক। অর্থাৎ আইনি লড়াইয়ের পাশাপাশি জনমতের মাধ্যমে রাষ্ট্র ও ঠিকাদারদের ওপর নৈতিক ও সামাজিক চাপ সৃষ্টি করাই ছিল এই আন্দোলনের এক অনন্য পদ্ধতি। অর্থাৎ এই আন্দোলন শুধুমাত্র আইনি আন্দোলন ছিল না, এই আন্দোলন অনেকটা ক্ষেত্রেই সামাজিক আন্দোলন ছিল। নৈতিক এবং সামাজিকভাবে চাপ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছিল সরকারের ওপর এই আন্দোলনের মাধ্যমে। পরবর্তী পয়েন্ট, বিকেন্দ্রীভূত নেতৃবৃন্দের সহায়তায় স্থানীয় গ্রামীণ জনগণের সক্রিয় অংশগ্রহণে সংগঠিত ইকো রিজিওনাল আন্দোলন। চিপকো আন্দোলনে মূলত হিমালয়ের উপত্যকা অঞ্চলে অবস্থিত উত্তরাখণ্ডের অর্থাৎ তৎকালীন উত্তরপ্রদেশের চামোলি জেলার গ্রামীণ সম্প্রদায়, বিশেষত নারীদের সক্রিয় ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়। কোনো একক কেন্দ্রীয় নেতা নয়, বহু স্থানীয় নেতা যেমন চণ্ডীপ্রসাদ ভট্ট, সুন্দরলাল বহুগুণা, গৌরা দেবী প্রমুখরা আন্দোলনের নেতৃত্ব দেন। পাহাড়ি গ্রামবাসী, বিশেষত কৃষক ও বননির্ভর জনগোষ্ঠী ছিল এই আন্দোলনের চালিকা শক্তি। পরিবেশের সুরক্ষা নিয়ে এই স্থানীয় আন্দোলন ইকো রিজিওনাল প্রতিবাদের আদর্শ দৃষ্টান্ত। সাধারণত যখন দেশ জুড়ে কোনো আন্দোলন হয় তখন তার একটা কেন্দ্রীয় নেতৃবৃন্দ থাকে,
কিন্তু এখানে কোনো কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছিল না। এখানে বিভিন্ন স্থানে আলাদা আলাদাভাবে বিদ্রোহ হয়েছিল এবং প্রত্যেকটা বিদ্রোহর নেতৃবৃন্দ আলাদা ছিল। এই বিকেন্দ্রীভূত নেতৃবৃন্দের সহায়তায় স্থানীয় গ্রামীণ জনগণের সক্রিয় অংশগ্রহণে স্থানীয় লোকেরা সক্রিয় এবং স্বতঃস্ফূর্তভাবে, অর্থাৎ সামনে থেকে এবং নিজের উদ্যোগে এসে এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। আর এটি ছিল ইকো রিজিওনাল আন্দোলনের একটা উদাহরণ। ইকো রিজিওনাল মানে পরিবেশের সুরক্ষার জন্য করা এবং স্থানীয় ভিত্তিতে গড়ে ওঠা আন্দোলন। এটা ছিল সেই ধরনেরই আন্দোলন। অর্থাৎ এই আন্দোলন কেন্দ্রীয়ভাবে সংগঠিত ছিল না, বা এই আন্দোলনের কোনো কেন্দ্রীয় নেতৃবৃন্দও ছিল না। যেমন আমরা জানি যে চণ্ডীপ্রসাদ ভট্ট দশলী গ্রাম স্বরাজ্য মণ্ডলের মাধ্যমে এই আন্দোলন পরিচালনা করেছিলেন। আবার রেনি গ্রামে গৌরা দেবীর দ্বারা এই আন্দোলনকে নেতৃত্ব দান করা হয়েছিল। এই রকমই সুন্দরলাল বহুগুণা আবার বাদিয়াগড় অঞ্চলের অরণ্যের বৃক্ষচ্ছেদের পরিকল্পনার বিরুদ্ধে অনশন করেছিল। এরকম বিভিন্ন নেতৃবৃন্দ বিভিন্ন স্থানে এই আন্দোলনকে পরিচালনা করেছিল। তাই এই আন্দোলন বিকেন্দ্রীভূত আন্দোলন ছিল এবং স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণে সংগঠিত আন্দোলন ছিল। এটি ছিল একটি স্থানীয় পরিবেশ ভিত্তিক আন্দোলন বা পরিবেশ রক্ষার একটি স্থানীয় আন্দোলন। পরবর্তী পয়েন্ট, প্রকৃতি ও নারীর যৌথ শোষণের বিরুদ্ধে নারী নেতৃত্বাধীন ইকো ফেমিনিস্ট প্রতিবাদ ছিল এই চিপকো আন্দোলন। ভারতের গ্রামের মহিলাদের দ্বারা পরিচালিত চিপকো আন্দোলনের মাধ্যমে নারীদের অবস্থান, ভূমিকা ও অধিকার সংক্রান্ত যে রাজনৈতিক বার্তা প্রদান করা হয় তা ভারতবর্ষের নারীবাদী আন্দোলনে একটি নতুন মাত্রা যোগ করে। বিশিষ্ট পরিবেশবিদ বন্দনা শিবার মতে চিপকো আন্দোলনের সঙ্গে যুক্ত মীরা বেহেন, সরলা বেহেন প্রভৃতি প্রমুখ নেতৃবৃন্দ স্থানীয় মহিলাদের সংগঠিত করার ব্যাপারে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। অর্থাৎ এই আন্দোলন নারী আন্দোলনেরও একটা মুখ হয়ে ওঠে। কারণ চিপকো আন্দোলনে নারীদের সক্রিয় ও অগ্রণী ভূমিকা নারীদের রাজনৈতিক ও সামাজিকভাবে সংগ্রামকারী, সংগঠনকারী, নেতৃত্বদানকারী ও কৌশল নির্মাণকারী হিসেবে প্রতিষ্ঠিত করে সাহসিকতার পুরুষ প্রাধান্য ধারণাকে চ্যালেঞ্জ করেছে এবং রাজনীতিতে নারীদের সহকারী হিসেবে নয় বরং কেন্দ্রীয় শক্তিরূপে প্রতিষ্ঠিত করেছে। আমরা যদি এই আন্দোলনের সূত্রপাতটা দেখি তাহলে বুঝতে পারবো যে যারা গাছ কাটবে তারা এমন একটা দিনে ওই গাছ কাটার পরিকল্পনা করেছিল যেদিন গ্রামের সব পুরুষরা এই গাছ কাটা নিয়েই সরকারের সঙ্গে কথা বলতে গ্রামের বাইরে গেছিল। অর্থাৎ যারা গাছ কাটবে তারা ভেবেছিল গ্রামে যদি পুরুষ না থাকে তাহলে আন্দোলন হবে না, কারণ নারীরা তো আর সংগ্রাম করতে পারবে না বা নারীরা কোনো সংগঠিত আন্দোলনও করতে পারবে না, নিজেদেরকে সংগঠিত করতে পারবে না, নারীরা কোনো আন্দোলনে নেতৃত্বও দিতে পারবে না, আর কিভাবে আন্দোলন চলবে সেটাও নারীরা বুঝতে পারবে না। তার জন্য যেই সময় পুরুষ নেই সেই সময় গিয়ে গাছ কেটে ফেলো, কারোর কিছু করার থাকবে না। কিন্তু এই পুরো কনসেপ্টটাকে চ্যালেঞ্জ করেছিল এই আন্দোলন। পুরুষরা না থাকা সত্ত্বেও এবং এমন সময় খবর আসা সত্ত্বেও যে গাছ কাটা হচ্ছে, তখন কোনো পুরুষের সাহায্য পাওয়া যাবে না। আবার বলে দিচ্ছি, এটা কিন্তু 1970-এর দশক, মানে ফোন করে খুব তাড়াতাড়ি খবর পৌঁছানো যায় বা খুব তাড়াতাড়ি যোগাযোগ ব্যবস্থা উন্নতির জন্য চলে আসা যায় এরকম সময় এটা নয়। এই রকম সময় আন্দোলনকারী নারীরা নিজেদের ডিসিশনে নিজেদেরকে সংগঠিত করে একটা আন্দোলনকে নেতৃত্ব দান করে পরিচালনা করেছিল। এটা পুরুষ প্রাধান্য সমাজের ধারণাগুলোকে বা নারীকে ছোট করার ধারণাকে বা নারীদেরকে সহকারী হিসেবে দেখার ধারণাকে চ্যালেঞ্জ করেছিল। নারীরাও যে কেন্দ্রীয় শক্তি হয়ে উঠতে পারে সেই ধারণা প্রতিষ্ঠিত করেছিল এই আন্দোলন। দ্বিতীয়ত, চিপকো আন্দোলন মূলত নারী জাগরণের এক পরিবেশবাদী রূপ বা ইকো ফেমিনিজম এবং উন্নয়নের জন্য নারী ও প্রকৃতি উভয়ের ক্ষতি করার স্বাভাবিক প্রবণতার দিকটি সকলের সামনে তুলে ধরে।
বন উজাড়ের ফলে জ্বালানি, পশুখাদ্য, জলের সংকট সৃষ্টি হয়ে পাহাড়ি লোকেদের, বিশেষত নারীদের জীবন অতিরিক্ত পরিশ্রম, নিরাপত্তাহীনতা এবং স্বাস্থ্যহীনতায় জর্জরিত ও দুর্বিষহ হয়ে পড়ে একথা সবার সামনে উঠে আসে এই আন্দোলনের মাধ্যমে। অর্থাৎ বাড়ির পুরুষরা সাধারণত, বা স্থানীয় অঞ্চলের বাড়ির পুরুষরা সাধারণত বাইরে কাজ করত, হয় কোনো শহরাঞ্চলে বা এই রকমই কোনো জায়গায় কাজ করত। কিন্তু ঘরের জন্য জল আনা বা পশুর জন্য খাদ্য আনা, জ্বালানি আনা, এই কাজগুলো মূলত বাড়ির নারীরাই করত। তাই এই বন উচ্ছেদের ফলে যদি বাড়ির সামনের গাছগুলো কাটা হয়ে যায়, তাহলে এই নারীদেরই অনেক দূরে গিয়ে জল, জ্বালানি বা পশুখাদ্য আনতে হচ্ছে। এছাড়াও যদি বাইরের এই বন উজাড়ের ফলে যে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়, তার ফলে যদি বাড়ির সামনের খালটা মজে যায়, তাহলে ওই নারীদেরকে অনেক দূরের থেকে জল সংগ্রহ করতে হচ্ছে। এর ফলে তাদের জীবনটা তাদের জীবনে অতিরিক্ত পরিশ্রম চলে আসছে। তাদের অনেক বেশি পরিশ্রম করতে হচ্ছে। যেই কাজগুলো তারা আগে খুব সহজে করতে পারত, তার জন্য সেই কাজগুলো করার জন্যই তাদের এখন অনেক বেশি পরিশ্রম করতে হচ্ছে। তার সঙ্গে সঙ্গে নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে। যেমন আজকে ধরো শুধু পশু খাদ্য না, পশুদের বিভিন্ন ঔষধি, এমনকি নিজেদেরও কিছু ঔষধি বা তেল, এগুলো তারা যে নিজের বাড়ির পাশের থেকেই সংগ্রহ করত, সেই গাছগুলো কেটে যাওয়ায় তারা মেন বনের ভেতর গিয়ে কোথায় ওই সেম ধরনের ফল, মূল বা ওষুধ পাওয়া যাবে সেই সম্পর্কে তারা অতটা নিশ্চিত ছিল না। নিজের বাড়ির পাশটাকে তারা যতটা ভালো করে চিনত, ভেতরের বন জঙ্গলকে তারা অতটা ভালো করে চিনত না। এছাড়াও ভেতরের বন জঙ্গলে সাপ, কোপ বা বন্যপ্রাণীর আক্রমণের সম্ভাবনা ছিল। তাই সেখান থেকে এই ধরনের ফলমূল, ওষুধ সংগ্রহ করতে গেলে তাদের প্রাণহানি করতে পারে, সেরকম একটা নিরাপত্তাহীনতায় তারা ভুগত। শুধু তাই নয়, এত পরিশ্রম আর এত টেনশনের ফলে তারা স্বাস্থ্যহীনতায়ও ভুগত। এই যে বন কাটার ডাইরেক্ট প্রভাবটা মেয়েদের ওপর পড়েছিল, সেটাই মূলত ফেমিনিজম বা উন্নয়নের জন্য নারী আর প্রকৃতি উভয়েরই ক্ষতি করার স্বাভাবিক প্রবণতার দিকটা সকলের সামনে তুলে ধরে। অর্থাৎ উন্নয়নের নামে আমি এই নারীগুলোর জীবনকে বিপর্যস্ত করছি, সেই যে প্রবণতাটা, এই প্রবণতাটা যে শুধু প্রকৃতিকে নয়, বরং নারীদেরও আমরা ক্ষতি করছি উন্নয়নের নামে, সেই প্রবণতাটাকে সকলের সামনে এই আন্দোলন তুলে ধরে। তৃতীয় পয়েন্ট, এই আন্দোলন প্রান্তিক নারীদের সঙ্গে পরিবেশের নিবিড় সম্পর্ক এবং পরিবেশ সম্পর্কে স্থানীয় নারীদের জ্ঞানের পরিচয় বহন করে। এই আন্দোলন যারা করেছিলেন তারা কিন্তু খুব বড় পরিবেশবিদ নন, তারা স্থানীয় লোক, কিন্তু তারা তাতেই বলতে পারছিলেন যে গাছ কাটা হলে পাশের খালটা মজে যেতে পারে, বা গাছ কাটার ফলে বন্যাটা আরও বেশি ভয়াবহ হচ্ছে এবং আরও বেশি ফ্রিকুয়েন্ট হচ্ছে, বা গাছ কাটার ফলেই কিছু কিছু অঞ্চলে বৃষ্টি হচ্ছে না এবং খরা হচ্ছে। এই যে পরিবেশ সম্পর্কে তাদের জ্ঞানের পরিচয়, এটা পাওয়া যায় এই আন্দোলনের মাধ্যমে। পরিবেশের সঙ্গে নারীদের যে একটা নিবিড় সম্পর্ক আছে, এটা এই আন্দোলনের মাধ্যমেই বোঝা যায়। আর চতুর্থ পয়েন্ট, এই আন্দোলনের সাফল্য এক নতুন রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সূচনা করে, যেখানে নারীরা পরিবেশ রক্ষার মাধ্যমে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়নের দিকে অগ্রসর হন। অর্থাৎ এটা নারী আন্দোলনের মুখ হয়ে ওঠে, বা নারীদের ক্ষমতায়নের প্রথম পদক্ষেপ হয়ে ওঠে। পরিবেশ সুরক্ষা নিয়ে এই নারী আন্দোলনকে পরিবেশগত নারীবাদ বলা হয়। অর্থাৎ পরিবেশ সুরক্ষা নিয়ে যে কোনো ধরনের যে নারী আন্দোলনগুলো হয়েছে, তার মধ্যে এটি অন্যতম। পরবর্তী পয়েন্ট, বননির্ভর স্থানীয় জনগোষ্ঠীর রাজনৈতিক ও অর্থনৈতিক স্বায়ত্তশাসনের লড়াই। চিপকো আন্দোলন কেবল একটি পরিবেশ আন্দোলন নয়, বরং এটি ছিল সরকারি নীতিতে শিল্প সংস্থাকে অগ্রাধিকার দিয়ে স্থানীয় পাহাড়ি মানুষের ঐতিহ্যগত জীবিকার উৎস সীমিত করায় গ্রামীণ অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়ার প্রতিক্রিয়াস্বরূপ। যেটা আমি আগেও আলোচনা করেছি, যে এই গ্রামের লোকেরা বা এই স্থানীয় লোকেরা স্থানীয় বন থেকেই নিজের জীবিকার রসদ সংগ্রহ করত। যেমন
অ্যাশ গাছ থেকে তারা রেসিন ও তারপিন তেল উৎপাদন করত, বিভিন্ন ফুল থেকে তারা তেল উৎপাদন করত, কাঠ, জ্বালানির সামগ্রী, পশুখাদ্য, ফল মূল, ঔষধি সবই তারা ওই বন থেকেই সংগ্রহ করত। তাদের এই বন ব্যবহারকে সীমিত করে দেওয়ায়, অর্থাৎ সরকার যখন একটা বেসরকারি কোম্পানিকে লাইসেন্স দেয়, তখন ওই বেসরকারি কোম্পানি ওই অঞ্চলটায় স্থানীয় লোকেদের প্রবেশ নিষিদ্ধ করে। তার ফলে ওই অঞ্চলটার বনের সুফলগুলো ওই অঞ্চলের স্থানীয় মানুষ নিতে পারে না, এবং স্থানীয় মানুষরা যেহেতু ওই বনকে বা ওই অঞ্চলগুলোকে নিজেদের বলে মনে করত, ঠিক যেটা আমি বললাম স্বাধীনতার সময় যে স্বাধীনতা অর্জনটা আমরা যে নীতির ওপর ভিত্তি করে গড়ে তুলি, স্বাধীনতা অর্জনের যে নীতিটা ছিল যে আমরা যেখানে বাস করি, যেই জায়গাটা আমাদের পূর্বপুরুষদের, সেই জায়গাটার ওপর সম্পূর্ণ অধিকার আমাদের, এই ধারণার বশবর্তী হয়েও তারা স্থানীয়রা সরকারের বিরুদ্ধে লড়াই করেছিল যে বনটা স্থানীয় লোকেদের ব্যবহারের জন্য, ওটার ওপর বহিরাগতদের কোনো অধিকার নেই। এই নীতির ওপর ভিত্তি করেও এই আন্দোলন গড়ে উঠেছিল। এটি ছিল স্থানীয় জনগণের জীবন জীবিকার চিরাচরিত অধিকার প্রতিষ্ঠা, নারী শক্তির বিকাশ এবং প্রাকৃতিক সম্পদের স্থিতিশীল ব্যবহার, স্থানীয় উদ্যোগে উন্নয়নের এক ঐতিহাসিক দৃষ্টান্ত। প্রাকৃতিক সম্পদের কতটা আমরা ব্যবহার করব, কোন অংশ থেকে আমরা ব্যবহার করব, এই প্রশ্নগুলোর উত্তর শুধুমাত্র স্থানীয় লোকেদেরই জানা। অর্থাৎ নদীর কতটা ধারের গাছ কাটা যায় আর কতটা ধারের গাছ কাটা যায় না, কতটা গাছ কাটলে নদীর বন্যা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, বা কতটা গাছ কাটা নিয়ন্ত্রণ করলে বন্যাকেও নিয়ন্ত্রণ করা যায়, এই ধরনের বেশ কিছু নলেজ রয়েছে যেটা শুধুমাত্র স্থানীয় লোকেদেরই আছে। তাই প্রাকৃতিক সম্পদের স্থিতিশীল ব্যবহার করার জন্য স্থানীয় লোকদেরই প্রাকৃতিক সম্পদের ওপর অধিকার দেওয়া উচিত, কারণ তারাই একমাত্র এই অঞ্চলকে ভালোভাবে চেনে, এই অঞ্চলের প্রকৃতিকে ভালোভাবে চেনে এবং প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহারটা তারা করতে পারবে। তাছাড়াও বাণিজ্যিক হারে কোনো অঞ্চলের ব্যবহার শুরু হলে, যেহেতু বাণিজ্যিক হার বলতে একটা ব্যাপক বাজারের কথা বলা হয়, একটা বিস্তৃত বাজারের কথা বলা হয়, তাই অনেক বেশি প্রাকৃতিক সম্পদকে শোষণ করা হতে পারে। কিন্তু সেটাই যদি স্থানীয় কিছু মুষ্টিমেয় লোকের জন্য ব্যবহৃত হতে থাকে, তাহলে অতটা প্রাকৃতিক সম্পদের প্রয়োজনও হয় না এবং প্রাকৃতিক সম্পদের অতটা শোষণও হয় না। তাই এই প্রাকৃতিক সম্পদের স্থিতিশীল ব্যবহার এবং স্থানীয় উদ্যোগে উন্নয়নের জন্য এই আন্দোলন করা হয়েছিল। এই আন্দোলনের মাধ্যমে স্থানীয় সম্প্রদায়ের বন ব্যবস্থাপনার অধিকার প্রতিষ্ঠা এবং বননীতি ও বন আইনে স্থানীয় মানুষের অংশগ্রহণ ও সুবিধার দাবি জোরালোভাবে উত্থাপিত হয়। অর্থাৎ স্থানীয় মানুষের রাজনৈতিক এবং অর্থনৈতিক কারণে স্থানীয় অঞ্চলের ওপর অধিকারের বা স্বায়ত্তশাসনের দাবিকে এই আন্দোলন সমর্থন করেছিল। পরবর্তী পয়েন্ট, বনভিত্তিক পরিবেশ, জীববৈচিত্র্য ও বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষার আন্দোলন। এই আন্দোলন সাধারণ মানুষের জীবন জীবিকা অর্থাৎ জ্বালানি, চারণভূমি, পানীয় জল, ঐতিহ্য, সংস্কৃতি ও স্থিতিশীল উন্নয়নের সঙ্গে পরিবেশ তথা বাস্তুতন্ত্রের সংযোগের প্রতি জনসচেতনতা বৃদ্ধি করেছিল। অর্থাৎ এই পরিবেশের উপাদানগুলোর মাধ্যমেই যে আমরা বেঁচে আছি, সেই নীতিটাকে আবার প্রতিষ্ঠিত করেছিল বা সকলের সামনে তুলে ধরেছিল। অতিরিক্ত বন উচ্ছেদের ফলে ভূমিধস, বন্যা যেমন অলকনন্দার বন্যা, খরা ও মাটিক্ষয় বৃদ্ধি, জলের উৎস নষ্ট যেমন পাথারি ও হরিদ্দাল খাল মজে যাওয়া প্রভৃতি প্রাকৃতিক বিপর্যয়ের তীব্রতা এবং হার বেড়ে যাওয়ায় বন উচ্ছেদের প্রাণঘাতী পরিণতি সম্পর্কে তীব্র সচেতনতার সৃষ্টি হয়। এই সচেতনতা থেকেই এই আন্দোলন এক প্রকার গড়ে উঠেছিল। তাই নির্বিচারে বননিধন রোধ, জীববৈচিত্র্য রক্ষা ও পরিবেশগত ভারসাম্য বজায় রাখা ছিল এই আন্দোলনের মূল লক্ষ্য।
একটা অঞ্চল যখন বনকে কেন্দ্র করে গড়ে ওঠে, তখন একটা বনাঞ্চলের মধ্যে বেশ কিছু নতুন নতুন প্রজাতির জীবজন্তু থাকে, যেগুলো হয়তো অন্য জায়গায় অ্যাভেলেবেল নয়, বা যদি অন্য জায়গায় তারা থাকেও, তাও এই জায়গার তাদের অস্তিত্ব সমগ্র প্রকৃতির ভারসাম্য রক্ষা করছে। এরকম কিছু পশু পাখি, পোকা মাকড় জীবজন্তু থাকে, যারা, এমনকি কিছু স্পেশাল গাছও থাকে, যেই গাছগুলোর থেকে এমন কিছু ওষুধ বা এমন কিছু প্রোডাক্ট তৈরি হয় যেগুলো অন্য কোথাও থেকে পাওয়া সম্ভব নয়। এই পুরো জিনিসটাকে নিয়েই একটা বাস্তুতন্ত্র তৈরি হয়। সমগ্র পরিবেশটাই যে পরস্পরের ওপর নির্ভরশীল, সেই নীতিটাই এই আন্দোলনের মাধ্যমে আবার সকলের সামনে চলে আসে। কোনো স্থানীয় ওই অঞ্চলগুলো যে বন নির্ভর ছিল, যে বনের ওপরই তাদের জীবিকা জীবন নির্ভর করত, এবং শুধু মানুষের নয়, সমগ্র পরিবেশের বাস্তুতন্ত্রটা, বন্যা খরা এভরিথিং যে এই বনটার ওপর নির্ভর করত, সেই নীতিটাই সকলের সামনে তুলে ধরে এই আন্দোলন। এটি ভারতের প্রথম ও অন্যতম বৃহৎ পরিবেশ সচেতন আন্দোলনগুলির মধ্যে একটি, যা প্রাকৃতিক সম্পদের স্থিতিশীল ও দীর্ঘমেয়াদী ব্যবস্থাপনার অপরিহার্যতা স্পষ্টভাবে তুলে ধরেছিল। এই আন্দোলন মানুষকে পরিবেশ সম্পর্কে সচেতন করে এবং পরিবেশ সংরক্ষণকে একটি সামাজিক দায়িত্ব হিসেবে প্রকাশ করে। অর্থাৎ বনভিত্তিক যে পরিবেশ গঠিত হয়েছিল, যে জীব বৈচিত্র্য বা যে বাস্তুতন্ত্র গঠিত হয়েছিল, তার ভারসাম্য রক্ষা করার প্রচেষ্টা করা হয় এই আন্দোলনের মাধ্যমে। এই আন্দোলনের মাধ্যমেই এই বনভিত্তিক পরিবেশ ভারসাম্য রক্ষার প্রতি সচেতনতা বৃদ্ধি করা হয় এবং মানুষকে বন সংরক্ষণে অনুপ্রেরণা যোগানো হয়। পরবর্তী পয়েন্ট, প্রাকৃতিক সম্পদকে দায়িত্বশীলভাবে ব্যবহার করে স্থানীয় স্বনির্ভরতা অর্জনের প্রচেষ্টা। অরণ্য কেবল প্রাকৃতিক সম্পদ নয়, বরং স্থানীয় জনগণের জীবিকা, সংস্কৃতি ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ ছিল। বনজ সম্পদের পরিকল্পিত ও দায়িত্বশীল ব্যবহারের মাধ্যমে বনজ কাঁচামাল ভিত্তিক স্থানীয় কুটির ও গ্রামীণ শিল্পের, যেমন রজনীগন্ধার তেল তৈরি প্রভৃতির বিকাশ ঘটিয়ে পাহাড়ি অঞ্চলের মানুষদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, তাদের স্বনির্ভর করা, তাদের জীবনযাত্রার উন্নয়ন এবং অরণ্যের সঙ্গে তাদের ঐতিহ্যগত সম্পর্ক সম্পর্কে সচেতনতা সৃষ্টি করায় এই আন্দোলনের গুরুত্ব অনস্বীকার্য। অর্থাৎ এই আন্দোলন শুধুমাত্র সরকারি নীতির বিরোধিতার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেনি, সরকারি নীতি কেমন হওয়া উচিত সেটাও দেখিয়েছিল, বিকল্প উন্নয়ন ব্যবস্থা কীরকম হওয়া উচিত সেটাও দেখিয়েছিল। এই আন্দোলনকারীদের মতে বিকল্প উন্নয়ন ব্যবস্থা বলতে বনজ কাঁচামাল ভিত্তিক, মানে স্থানীয় বনাঞ্চলের থেকে কাঁচামাল সংগ্রহ করে স্থানীয় কুটির ও গ্রামীণ শিল্পের বিকাশ ঘটানোই ছিল বিকল্প উন্নয়ন ব্যবস্থা। অর্থাৎ স্থানভিত্তিক এবং ক্ষুদ্র আয়তন, যেখানে প্রাকৃতিক সম্পদের শোষণ না করতে হয়, প্রাকৃতিক সম্পদের স্বল্প ব্যবহারের মাধ্যমেই মানুষ জীবিকা অর্জন করতে পারে, এরকম উন্নয়নমূলক প্রকল্প করাই আসল উন্নয়ন বলে তারা প্রতিপন্ন করেছিল। তাই প্রাকৃতিক সম্পদকে দায়িত্বশীলভাবে ব্যবহার করে, অর্থাৎ যথেচ্ছভাবে নয় বরং নিয়ন্ত্রিতভাবে ব্যবহার করে, এবং স্থানীয় শিল্পের মাধ্যমে বা স্থানীয় স্বনির্ভরতা অর্জনের প্রচেষ্টা করাও এই আন্দোলনের লক্ষ্য ছিল। অর্থাৎ প্রতিটি স্থান ভিত্তিকভাবে সেই স্থানের উপযোগী শিল্প বা জীবিকা অর্জনের প্রক্রিয়ার মাধ্যমে সেই অঞ্চলের লোকগুলোকে দীর্ঘস্থায়ী কর্মসংস্থানের জোগাড় করে দেওয়াটা এই আন্দোলনের লক্ষ্য ছিল, এবং এই সম্পর্কেই সরকারি সচেতনতা তারা বৃদ্ধি করতে চেয়েছিল। পরবর্তী পয়েন্ট, ঐতিহাসিক ধারাবাহিকতা ও দীর্ঘস্থায়ী প্রতিরোধের পর্যায়। চিপকো আন্দোলন কোনো আকস্মিক বা বিচ্ছিন্ন প্রতিবাদী আন্দোলন নয়। বিশিষ্ট সমাজবিজ্ঞানী রামচন্দ্র গুহ তার দ্য আনকোয়াইট উডস গ্রন্থে বলেছেন যে
বনাঞ্চলের ওপর তাদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে গাড়োয়াল অঞ্চলের কৃষিজীবী মানুষ ভারতে ব্রিটিশ শাসনকালের সময় থেকেই প্রতিবাদ জানিয়ে এসেছে। তিনি মনে করেন চিপকো আন্দোলন দরিদ্র কৃষিজীবী মানুষের ধারাবাহিক প্রতিবাদ বিকাশের একটি বিশেষ পর্যায় হিসেবে চিহ্নিত করা যেতে পারে। অর্থাৎ রামচন্দ্র গুহর মতে এই চিপকো আন্দোলন কোনো একটা 1973 সালে গড়ে ওঠা বা 1970-এর দশকের একটা বিচ্ছিন্ন আন্দোলন নয়। সেই ব্রিটিশ আমল থেকে, যখন থেকে ইংরেজরা নিজেদের জাহাজ এবং রেল কোম্পানির কাজের জন্য বনকে শোষণ করা শুরু করেছিলেন, তখন থেকে স্থানীয় মানুষের বনের উপর অধিকার প্রতিষ্ঠার যে লড়াই, তারই একটা বিশেষ পর্যায় হলো এই 1970-এর দশককার চিপকো আন্দোলন। এটা একটা নিরবিচ্ছিন্ন ধারাবাহিক আন্দোলন, যা দীর্ঘস্থায়ী প্রতিবাদের মাধ্যমে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে, যার মাধ্যমে গ্রামীণ লোকেরা সক্ষম হয়েছিল। এটি একটা ধারাবাহিক এবং নিরবিচ্ছিন্ন প্রতিবাদ, যার মাধ্যমে দীর্ঘদিনের প্রতিরোধের পর স্থানীয় লোকেরা নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। উপসংহার: 1970-এর দশকে শুরু হয়ে এটি ভারতের প্রথম বৃহৎ পরিবেশ আন্দোলনে পরিণত হয়। এর প্রভাবেই 1981 খ্রিস্টাব্দে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী হিমালয়ের বনাঞ্চলে 15 বছরের জন্য গাছ কাটার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। পরে উত্তর ভারতের হিমাচল প্রদেশেও এই নিষেধাজ্ঞা কার্যকর হয়। এইভাবে এই আন্দোলন সরকারের গাছ কাটার পরিকল্পনা ও নীতিতে পরিবর্তন আনতে সক্ষম হয়েছিল। 1980 সালে বন সংরক্ষণ আইন প্রণয়ন এই আন্দোলনের প্রত্যক্ষ পরিণতি বলেই ধরা হয়। শুধুমাত্র এ দেশেই নয়, বরং ট্রি হাগার আন্দোলন হিসেবে এটি বিশ্বে পরিচিতি পায়। জাতিসংঘ ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলির নজরে আসে এবং অন্যান্য দেশে অনুরূপ আন্দোলনকে অনুপ্রাণিত করে। অতএব তাৎক্ষণিক ফলাফল ও দীর্ঘমেয়াদী প্রভাব, এই দুই দিক থেকেই এটি দক্ষিণ এশিয়ার অন্যতম সফল পরিবেশ আন্দোলন হিসেবে বিবেচিত। অর্থাৎ এই যে নিরবিচ্ছিন্ন ও ধারাবাহিকভাবে স্থানীয় লোকেরা আন্দোলন করেছিল, এর সুফল তারা মোটামুটি 1981-র দশকে পেয়েছিল। ব্রিটিশ আমল থেকে শুরু করে 1970-এর দশকে চূড়ান্ত পর্যায়ের আন্দোলন করে তারা যে নীতিটা প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, আলটিমেটলি জাতীয় স্তরে 1981 খ্রিস্টাব্দে ইন্দিরা গান্ধীর সরকার ক্ষমতায় থাকাকালীন তাদের ইচ্ছা পূরণ হয়েছিল। তখন ইন্দিরা গান্ধীর সরকার হিমালয় বনাঞ্চলে 15 বছরের জন্য গাছ কাটার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। এরপরে উত্তর ভারতের হিমাচল প্রদেশেও, অর্থাৎ ওই অঞ্চল ছাড়া তার থেকে একটু বিস্তৃত অঞ্চলেও এই নিষেধাজ্ঞা কার্যকর হয়, যার মাধ্যমে হিমালয় অঞ্চলের গাছ কাটার ওপর নিষেধাজ্ঞা জারি হয় এবং গাছ কাটা কিছুটা নিয়ন্ত্রিত হয়, কিছুটা না, অনেকটাই নিয়ন্ত্রিত হয় এবং সেই অঞ্চলের পরিবেশ সংরক্ষিত হয়, যেটা অ্যাকচুয়ালি স্থানীয় লোকেদের উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্য তাদের সফল হয়। শুধু তাই নয়, সরকারের অন্যান্য পরিকল্পনা ও নীতিতেও, অর্থাৎ বন ব্যবস্থাপনার যে সমস্ত নীতি সরকারের পরবর্তীকালে নিয়েছিল, সেই নীতিগুলোর ওপরও এই আন্দোলনের প্রভাব পড়ে, বলতে গেলে ইতিবাচক প্রভাব পড়ে। সরকার স্থানীয় লোকেদের প্রয়োজন এবং দাবি অনুসারেই নীতি তৈরি করে এর পরবর্তীকাল থেকে। 1980 সালের বন সংরক্ষণ আইনকেও এই আন্দোলনেরই পরিণতি হিসেবে ধরা হয়। আর শুধুমাত্র জাতীয় স্তরেই নয়, বরং আন্তর্জাতিক স্তরেও ট্রি হাগার আন্দোলন হিসেবে এই আন্দোলন খ্যাতি পায়। দেশের আপেক্ষ আন্দোলন সহ বিদেশের বহু আন্দোলনে অনুপ্রেরণা যোগায়। জাতিসংঘ ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলির নজরে আসে এই আন্দোলন এবং সমগ্র বিশ্বকে পরিবেশ সচেতন করে তোলে এই আন্দোলন। তাই শুধু তাৎক্ষণিক ফলাফলের দিক থেকেই নয়, বা শুধু জাতীয় স্তরের দিক থেকেই নয়, দীর্ঘমেয়াদী এবং আন্তর্জাতিক স্তরেও এই আন্দোলনের ইতিবাচক প্রভাব পড়ে। আর এই আন্দোলন দক্ষিণ এশিয়ার অন্যতম সফল পরিবেশ আন্দোলন হিসেবে বিবেচিত হয়।
এই হলো চিপকো আন্দোলনের বৈশিষ্ট্য ও প্রকৃতি। উত্তরটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এরকম কোনো উত্তর জানতে ইচ্ছে হলে কমেন্টের মাধ্যমে জানিও। থ্যাংক ইউ।